সেন্ট পিটার্সবার্গ শহরের আকর্ষণ অফুরন্ত। এই আকর্ষণের টানে দিনের বেলায় দেখা যায় এমন ধরনের যেসব দ্রষ্টব্য স্থানগুলি ছড়িয়ে আছে সেগুলি আমাদের আগের ভিডিওগুলিতে দেখিয়েছি। এবার দেখুন রাতের সেন্ট পিটার্সবার্গ। এই ছবি মনের কোণায় ইন্দ্রজাল তৈরি করে রাখবে। প্রকৃতির কারসাজিতে সেন্ট পিটার্সবার্গে বছরের মে থেকে জুন মাস পর্যন্ত মাঝরাতে দেখা যায় গোধূলির আলো। এই আলো অনেকক্ষণ দেখতে পাওয়া যায়। এই সময় সূর্য দিগন্তের 6 ডিগ্রির নিচে নেমে যায় না। এই কারণে এখানে বছরের কয়েকটা মাস মানুষ সারা রাত ধরে এক মনোমুগ্ধকর আভা দেখবার সুযোগ পান। এই ঘটনাকে বলা হয় মিডনাইট টুয়াইলাইট। চলতি ভাষায় একে বলে হোয়াইট নাইট, মানে রাতের আঁধারের পরিবর্তে রাতের শুভ্র আলো। এমনটা তো আমরা আমাদের দেশে কল্পনাই করতে পারি না। তাই হোয়াইট নাইট দেখতে রাশিয়া ভ্রমণের জন্য এই সময়টিকে বেছে নিন, মে থেকে জুন মাস। এই সময় সাধারণত আকাশও পরিষ্কার থাকে। তবে এমন ঘটনা শুধুমাত্র সেন্ট পিটার্সবার্গে দেখা যায় তা নয়। ইউরোপের অন্যান্য শহর যেমন সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ইত্যাদি আরো অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। কানাডাতেও দেখা যায়। সত্যি রাতে অন্ধকার হয় না। সেন্ট পিটার্সবার্গের বিশেষত্ব হলো যে রাত যখন কালো নয় তখন সেই সুযোগে রাতগুলি উপভোগ করা যায়। তাই এই শহর আনন্দে মেতে ওঠে। এই উৎসব শুরু হয়েছিল 1993 সাল থেকে। ওদের বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র ম্যারিনস্কি থিয়েটারে ব্যালে, থিয়েটার ইত্যাদির মাধ্যমে নানা অনুষ্ঠান চলতে থাকে। এছাড়া পথে ঘাটে বহু নামজাদা শিল্পীরাও মন ভরানো অনুষ্ঠান করে থাকে। এই ধরনের মন মাতানো অনুষ্ঠান দেখার জন্য অনেক মানুষ ভিড় করেন। ইচ্ছা হলে শহরের নানা প্রান্তে ঘুরে বেড়ানোও যেতে পারে। সত্যি তো এই ধরনের অভিজ্ঞতা সহজে হবার নয়। ঘুরে আসুন রাশিয়া এমন সময়। এ তো গেল স্থলপথে রাতের সেন্ট পিটার্সবার্গকে উপভোগ করা। জলপথে রাতে ভ্রমণ এক অন্য ধরনের আনন্দ দেয়। নেভা নদীর বক্ষে সকালবেলা ঘুরলে শহরের বিশিষ্ট দ্রষ্টব্য স্থানের অধিকাংশ দেখতে পাওয়া যায়। কিন্তু রাতে সেই একই জায়গা যখন আলোক সজ্জিত হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, সে একেবারে অন্য দৃশ্য। কয়েকটা দেখাই। হারমিটেজ মিউজিয়াম, পিটার্স অ্যান্ড পল ক্যাথেড্রাল, Cathedral of Spilled Blood, St. Isaac Cathedral, কিছু ব্রিজ ইত্যাদি। ছবিতে সব অনুভূতি না হলেও পার্থক্য একটু হলেও আশা করি ধরা পড়বে। সব থেকে ভালো লাগবে যখন যানবাহন চলার জন্য যেসব ব্রিজ
নেভা নদীর ওপর তৈরি হয়েছে সেগুলির কিছুটা অংশ, যাকে ড্রপ ব্রিজ বলে, অস্থায়ীভাবে বা কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয়। এই ব্রিজগুলির কারুকার্য দেখবার মতো। রাতে পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য আলো দিয়ে সাজানো এই ড্রপ ব্রিজ খোলার প্রয়োজন হয়। গভীর রাতের একটা নির্দিষ্ট সময় ধীরে ধীরে নিখুঁতভাবে এমন ঝলমলে ব্রিজের দুটি পাশ যখন ওঠে, তখন সেই দৃশ্য দেখবার মতো। হোয়াইট নাইটের দিনগুলিতে এই ড্রপ ব্রিজ খোলার সময় আবার বাজনা বাজে। ঠিক পূর্ব নির্ধারিত সময় পাখনা মেলে ব্রিজ জাহাজ চলাচলের পথ করে দেয়। জাহাজ চলে গেলে আবার পাখনা বুজে যায় একই রকম ধীর গতিতে। নেভা নদীর উপর বয়ে চলা বাতাস, কখনো বা বৃষ্টি, তারই মাঝে টুরিস্টদের এই সময়টা কাটে আনন্দ ও উত্তেজনায়। টুরিস্টদের একটু তো জলযানে অপেক্ষা করতেই হয়, কেননা সঠিক সময় কোনটা আমরা সেটা জানি না। তাই বাচ্চাদের মতো ছটফটানি থাকে, সংশয় থাকে, সত্যি আজ আমরা এসব দেখতে পাবো তো? কিন্তু এখানের এই যান্ত্রিক ব্যবস্থার কার্যকলাপ সব দিক দিয়ে এতটাই মজবুত যে আমাদের আশঙ্কা করার যথার্থ কোনো কারণ নেই। সবটা দেখতে কম করে 2 ঘন্টা সময় লাগবে, আর এই রাতের 2 ঘন্টা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। ভাবছিলাম এই ঘটনা কবে থেকে রাশিয়ায় চালু করেছে, সে ইতিহাস অবশ্য উদ্ধার করতে পারিনি। কিন্তু নদীকে সাক্ষী রেখে আরেকটি ইতিহাস আমরা জানতে পেরেছি। সকালের দেখা নদীবক্ষে ভ্রমণের সময় একটি অন্য রকম বেশ বড় এক জলযানকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। রাতেও সেটির দেখা মিলল। খবর করে একটির রোমাঞ্চকর ইতিহাস জানতে পারলাম। এটির নাম অরোরা। 1897 সাল থেকে 1900 সালের মধ্যে এই জাহাজটি তৈরি হয় সেন্ট পিটার্সবার্গেরই এক বিশেষ কর্মশালায়। জাহাজটির দৈর্ঘ্য প্রায় 127 মিটার, প্রস্থ 17 মিটার আর ওজন 7,600 টন। 1903 সালে রাশিয়ার বাল্টিক নৌবহরে যুদ্ধজাহাজ, ক্রুইজার, ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং সহায়ক জাহাজ সহ বিভিন্ন ধরনের জাহাজ মজুদ থাকত এবং রুশো জাপানি যুদ্ধের জন্য প্রশান্ত মহাসাগরে প্রস্তুতি নিত। এই অরোরাও বাল্টিক উপসাগরে বিশেষ দায়িত্ব পালন করেছে। কে বা জানত এই অরোরা রুশ বিপ্লবের সময়ও সক্রিয় অংশগ্রহণ করবে? কিন্তু অরোরা তা করল। 1917 সালের 25শে অক্টোবর রাতে অরোরার কামান, জারেদের শীতকালীন প্রাসাদ, যেটা ছিল তৎকালীন অস্থায়ী সরকারের বাসভবন, সেই প্রাসাদ লক্ষ্য করে একটি ফাঁকা গুলি ছুঁড়ে শহরের বিদ্রোহী শ্রমিক, সৈন্য এবং নাবিকদের প্রাসাদে আক্রমণ করার সংকেত দিয়েছিল। সেই মুহূর্তটি রাশিয়ার ইতিহাসে একটি নাটকীয় পর্বের সূত্রপাত করে এবং 70 বছরেরও বেশি সময় ধরে কমিউনিস্ট নেতৃত্বের সূচনা করে
ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রাশিয়া, সংক্ষেপে ইউএসএসআর তৈরি হয়। আজ অরোরা একখানি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। দর্শনার্থীরা জাহাজটির ডেক, ইঞ্জিন রুম এবং চালকদের আবাসস্থল ইত্যাদি দেখতে পাবেন। সব থেকে আকর্ষণের বস্তু সেই বিখ্যাত কামান। কামানের জয়গান গেয়ে একটি স্মারকচিত্র ওখানে আছে। অরোরা মিউজিয়াম পরিদর্শন করলে আপনি রুশ জাপানি যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে অরোরার অংশগ্রহণ এবং কিভাবে এটি শেষ পর্যন্ত বিপ্লবী চেতনার প্রতীক হয়ে ওঠে সে সম্পর্কে জানতে পারবেন। বিশেষজ্ঞ গাইডরা জাহাজটির ইতিহাস তুলে ধরবেন। কর্মরত নাবিকদের অভিজ্ঞতা এবং ঐতিহাসিক ঘটনাবলী জীবন্ত আকারে উঠে আসবে। সেই সময় রাশিয়া সম্পর্কেও জানতে পারবেন। বলতেই হয়, আজও অরোরার ইতিহাসকে ধরে রেখে রাশিয়া কিন্তু রাজ বা জারতন্ত্রের মধ্যে ফিরে যেতে চায়নি। তারা জার পিটার বা অন্য জারদের প্রগতিশীল কাজের যেমন প্রশংসা করেন, তেমনি সমাজতন্ত্র প্রতিষ্ঠার সময় জারতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনকারী ভয় ডরহীন রাশিয়ার মানুষের বিপ্লবী চেতনার জন্য গর্ববোধ প্রকাশ করেন। সেন্ট পিটার্সবার্গ সত্যি এক আশ্চর্য শহর। নাম পরিবর্তন হয়ে যুদ্ধের সময় হয়েছিল পেট্রোগ্রাড। সেখান থেকে লেনিনের জীবনাবসানের পরে হলো লেনিনগ্রাড। সমাজতান্ত্রিক শাসনের অবসানে আবার প্রথম নামে ফেরত এসেছে। নাম যাই হোক, রাশিয়ার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র এই শহর যুদ্ধের সময় অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এখানকার মানুষকে যুদ্ধ দমিয়ে দিতে পারেনি। এ শহর সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক কৃষকের আন্দোলন ক্ষুরোধার হয়েছে। সেই লক্ষ্যে বিজয়ও এসেছিল। পরে 70 বছরের সমাজতান্ত্রিক ব্যবস্থার অবসান হলেও রাশিয়ার এই শহর স্থাণু হয়ে থাকেনি। রাশিয়াতে দেখবার জানবার শেষ নেই। দেশটা যেমন বড়, ইতিহাসের ঘটনাবলীও অনেক কথা বলে। আমরা যতটা দেখতে পেরেছিলাম তা দেখালাম। এছাড়া আরও যে সব জায়গা আমাদের যাবার ইচ্ছা ছিল, কিন্তু আমরা সেভাবে সেখানে যেতে পারিনি, সেই সব জায়গার তথ্যাবলী আপনাদের যাবার সুবিধার জন্য পরের ভিডিওতে আনছি।